হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। কেমন আছো তোমরা? পড়াশোনা করছো তো? এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের দিকে এগিয়ে আসছে। অলরেডি এপ্রিল মাসের বেশ কয়েকটা দিন চলে গেছে। তোমাদের জন্য আমি অলরেডি পেড মক টেস্ট সিরিজ লঞ্চ করে দিয়েছি। তো তোমরা যারা এক্সামের প্রিপারেশনের জন্য ভালোভাবে এক্সাম দিয়ে প্রিপেয়ার হতে চাও, তোমরা এটাতে জয়েন করতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন নাম্বার 60 থেকে 80 অব্দি 20টা কোশ্চেন ডিসকাস করব। চলো তবে শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, ভলভুলাস ইজ অলসো রেফার্ড অ্যাজ। ভলভুলাসকে আমরা আর কি বলতে পারি? টেলিস্কোপিং অফ বাওয়েল, অ্যাডিশন অফ বাওয়েল, টুইস্টিং অফ বাওয়েল, হার্নিয়া অফ বাওয়েল। একটা ছবি রয়েছে, দেখে নাও। এখানে একটা লার্জ ইন্টেস্টাইনের ছবি রয়েছে। এটা হচ্ছে আমাদের নর্মাল লার্জ ইন্টেস্টাইন এবং এটা হলো ভলভুলাসের ছবি। অর্থাৎ ভলভুলাসে কি হচ্ছে, লার্জ ইন্টেস্টাইনের যে লাস্ট পার্ট থাকে সেটাতে একটা টুইস্টিং হয়ে যায়, অর্থাৎ সেটা গোল হয়ে একটা প্যাচ খেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানটা অ্যান্সার কি হচ্ছে? অপশন সি, টুইস্টিং অফ বাওয়েল। বাকি অপশনগুলোরও কোশ্চেন পরবর্তীতে রয়েছে, তাই আমি এগুলো পরে এক্সপ্লেন করছি। 62 নম্বরের কোশ্চেনে কি ছিল দেখো, হুইচ এক্সপ্লেনেশন ইজ অ্যাকুরেট রিগার্ডিং ইন্টারসাসেপশন। তাহলে ইন্টারসাসেপশন বলতে কি বোঝাচ্ছে? কিঙ্কিং অফ বাওয়েল ইন্টু ইটসেলফ, ব্যান্ড অফ কানেক্টিং টিস্যু কম্প্রেসিং বাওয়েল, টেলিস্কোপিং অফ প্রক্সিমাল লুপ টু ডিস্টাল লুপ এবং protrusion of an organ through wall that contains it। ফার্স্ট অপশন রয়েছে কিঙ্কিং অফ বাওয়েল ইন্টু ইটসেলফ, যেটা এখনই বললাম ভলভুলাস। ভলভুলাসকে আমরা বলছি যে কিঙ্কিং অফ বাওয়েল। ওকে, নেক্সট বলছে ব্যান্ড অফ কানেক্টিং টিস্যু কম্প্রেসিং বাওয়েল। এগুলোকে আমরা অ্যাডিশন টাইপের বলতে পারি, যেগুলো বাওয়েলকে কম্প্রেস করছে। টেলিস্কোপিং ও প্রক্সিমাল লুপ টু ডিস্টাল লুপ, অর্থাৎ একটা লুপের মধ্যে আরেকটা লুপ ঢুকে যাচ্ছে, মানে এরকম ভাবে একটা লুপ থাকে, তার মধ্যে যদি আরেকটা লুপ এরকম ভাবে চলে আসে, এই জিনিসটাকে আমরা ইন্টারসাসেপশন বলি, যেটা অপশন সি হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। আর একটা রয়েছে প্রোট্রুশন অফ অ্যান অর্গান থ্রু ওয়াল দ্যাট কন্টেইনস ইট, অর্থাৎ কোন একটা অর্গান একটা ওয়াল থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, এটাকে আমরা বলছি হার্নিয়া। ক্লিয়ার হলো? তাহলে যখন একটা অর্গান কোনো একটা উইক পার্ট থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে বা প্রোট্রুড হয়ে আসছে, তখন ওটাকে আমরা হার্নিয়া বলছি। বাওয়েল যখন কিঙ্কিং হচ্ছে তখন তাকে আমরা ভলভুলাস বলছি। আর যদি প্রক্সিমাল লুপ এবং ডিস্টাল লুপ দুটোর মধ্যে টেলিস্কোপিং হয়, অর্থাৎ একটার মধ্যে অন্যটা প্রবেশ করে, তখন তাকে আমরা ইন্টারসাসেপশন বলছি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্যাসেজ অফ লুজ টুল হুইচ কন্টেন্স মিউকাস পাস অ্যান্ড বাওয়েল ইজ কল্ড। অর্থাৎ লুজ টুল পাস হচ্ছে যার মধ্যে মিউকাস রয়েছে, পাস রয়েছে এবং ব্লাড রয়েছে। অপশন রয়েছে ডায়রিয়া, ডিহাইড্রেশন, কলেরা এবং ডিসেন্ট্রি। যদি শুধুমাত্র লুজ টুল পাস হয় তখন সেটাকে আমরা ডায়রিয়া বলে থাকি। ডিহাইড্রেশন বলতে ডায়রিয়ার জন্য যখন লুজ টুল অনেক পাস হচ্ছে এবং বডিতে ওয়াটারের ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন সেটাকে আমরা ডিহাইড্রেশন বলি। কলেরা কখন বলি? ডায়রিয়াতে যেরকম ভাবে লুজ টুল হচ্ছে সেরকম ভাবেই রাইস ওয়াটার স্টুল হয় যখন কলেরা, অর্থাৎ এর ফ্রিকুয়েন্সি আরো বেশি এবং সিভিয়ারিটিও অনেকটা বেশি। আর যখন লুজ টুলের সাথে মিউকাস, পাস এবং ব্লাড থাকে, মেনলি ব্লাড প্রেজেন্ট থাকছে, তখন তাকে আমরা ডিসেন্ট্রি বলি বা ব্লাড ডিসেন্ট্রিও বলে থাকি। অর্থাৎ ব্লাড প্রেজেন্ট থাকলে ব্লাড ডিসেন্ট্রি বলছি। তাহলে এই কোশ্চেন নাম্বার 63 এর অ্যান্সার হবে অপশন ডি, ডিসেন্ট্রি। Aganglionic disease of intestinal tract which causes inadequate motility is termed as। তাহলে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট রয়েছে যার মধ্যে অ্যাগ্যাংলিওনিক ডিজিজ হচ্ছে, অর্থাৎ গ্যাংলিওনিক পার্ট কিছু একটা তৈরি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, ইনঅ্যাডিকুয়েট মোটিলিটি। এটাকে আমরা কি বলছি? ডাইভার্টিকুলার ডিজিজ, হার্সপ্রাং ডিজিজ, ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন বি, হার্সপ্রাং ডিজিজ। হার্সপ্রাং ডিজিজের ক্ষেত্রে কি হয়? কনজেনিটাল অ্যাবসেন্স অফ প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিওনিক নার্ভ সেল। প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক গ্যাংলিওনিক নার্ভ সেল অ্যাবসেন্স। এর ফলে কি হচ্ছে, কোনো একটা পার্ট, অর্থাৎ আমাদের যে লার্জ ইন্টেস্টাইন থাকে, লার্জ ইন্টেস্টাইনের কোনো একটা পার্টের মধ্যে কি হচ্ছে, এই গ্যাংলিওনিক সেল না থাকার জন্যে ওই জায়গাটা মোটিলিটি থাকে না বা ওই জায়গাটা অবশ হয়ে যায়। সেই কারণে কি হচ্ছে, একটা পার্ট থেকে আরেকটা পার্টে যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টটা হতে পারে না। এটাকে আমরা হার্সপ্রাং ডিজিজ বলি বা এটাকে কনজেনিটাল মেগাকোলনও বলা হয়। বেশ, আচ্ছা, ডাইভার্টিকুলার ডিজিজটা কি? ডাইভার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে কি হয়, ধরো এটা যদি আমার ইন্টেস্টাইন হয়, তাহলে
এর গায়ে এরকম আউট পাউচিং হয় এবং কিছু গোল গোল পাউচের মতো ফর্মেশন হয়। ঠিক আছে, এরকম কিছু কিছু পাউচের মতো ফর্মেশন হয় যেগুলোর মধ্যে স্টুল বা ফিকাল ম্যাটার জমা হয়ে যেতে পারে। এটাকে আমরা ডাইভার্টিকুলার ডিজিজ বলছি। ওকে, ক্রোনস ডিজিজ বলতে কি বোঝাচ্ছে? ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এই দুটোকেই আমরা ক্রনিক যে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হয় বা আইবিডি, সেই আইবিডির মধ্যে ফেলতে পারি। তো এখানটা কি হচ্ছে, আমাদের যে বাওয়েল রয়েছে, লার্জ বাওয়েল বা লার্জ ইন্টেস্টাইন বলতে পারি, মেনলি এই পার্টটাই এফেক্টেড হয়, এটার মধ্যে ইনফ্লামেশন হয়ে যায়। ক্রোনস ডিজিজের ক্ষেত্রেও ইনফ্লামেশন হয় এবং আলসারেটিভ কোলাইটিস এটার ক্ষেত্রেও ইনফ্লামেশন হচ্ছে। তো আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে মেনলি যে ইনার লাইনিং থাকে, সেই ইনার লাইনিং গুলো বা মিউকোসা লেয়ার বলতে পারি, সেগুলোর মধ্যে একটা ইনফ্লামেশন হচ্ছে। আর ক্রোনস ডিজিজের ক্ষেত্রেও ইনফ্লামেশন হয়। দুটোর মধ্যে মেন ডিফারেন্স বলতে গেলে এই যে আলসারেটিভ কোলাইটিসের মধ্যে কোলাইটিস রয়েছে, তো আলসারেটিভ কোলাইটিসটা মেনলি কোলনের মধ্যে হচ্ছে, আর ক্রোনস ডিজিজটা লার্জ ইন্টেস্টাইনের যে কোনো পার্টে হতে পারে, এটাই মেন ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। গুথেরি টেস্ট ইজ ডান ইন নিওনেটস ফর মাস ক্লিনিং অফ। গুথেরি টেস্ট আমরা কিসের জন্য করছি? নিওনেটাল হাইপোথাইরয়েডিজম, ফিনাইল কিটোনিউরিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস, কনজেনিটাল ডিসলোকেশন অফ হিপ। এটা একটা অনলাইনের কোশ্চেন। গুথেরি টেস্ট আমরা ফিনাইল কিটোনিউরিয়ার মাস ক্লিনিং এর জন্য করে থাকি। ফিনাইলকিটোনিউরিয়া এক ধরনের ইনহেরিটেড ডিসঅর্ডার যেটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড বা ফিনাইল অ্যালানিন বলা হচ্ছে। ফিনাইল অ্যালানিনটা কি হয়, বডির মধ্যে বিল্ড আপ হতে শুরু করে, তো এটাকেই ফিনাইলকিটোনিউরিয়া বলা হচ্ছে। তো এটাকে আমরা স্ক্রিনিং করতে পারছি গুথেরি টেস্টের মাধ্যমে। নেক্সট কোশ্চেন। চিলোপ্লাস্টি ইজ অ্যাডভাইসড ফর রিপেয়ার অফ। চিলোপ্লাস্টি আমরা কখন, চিলোপ্লাস্টি একটা অপারেশনের নাম, এটা আমরা কখন করি? ক্লাব ফুট, কনজেনিটাল ডিসপ্লেসিয়া, ক্লেপ লিপ এবং ক্লেপ প্যালেট। কোশ্চেনটা ভীষণই সহজ ছিল। চিলোপ্লাস্টি অপারেশন আমরা করে থাকি ক্লেপ লিফটের ক্ষেত্রে, আর ক্লেপ প্যালেটের ক্ষেত্রে কি করি? ক্লেপ প্যালেটের ক্ষেত্রে আমরা প্যালাটোপ্লাস্টি করি। প্যালাটোপ্লাস্টি। নেক্সট কোশ্চেন। During the discharge process of a 12-year-old child with hemophilia, the nurse advises the parents regarding the most appropriate sport activity for the child. What sport activity does the nurse recommend? অর্থাৎ একটা 12 বছরের বাচ্চা, হিমোফিলিয়ার বাচ্চা, ডিসচার্জের সময় তার কিছু স্পোর্টস অ্যাক্টিভিটির কথা নার্স পেরেন্টসকে জানাচ্ছে। তাহলে কি ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি বাচ্চাকে রেকমেন্ড করা হবে যখন বাচ্চাটা একটা হিমোফিলিয়ার পেশেন্ট হবে? সুইমিং, ফুটবল, ফিল্ড হকি এবং বাস্কেটবল। প্রথমে জানতে হবে যে হিমোফিলিয়া জিনিসটা কি এবং তাতে আমরা কেন কিছু স্পোর্ট অ্যাক্টিভিটিকে পার্টিকুলার বলে দেব। হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের ব্লিডিং ডিসঅর্ডার, যেখানটা কি হচ্ছে ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 এর ডেফিসিয়েন্সি হয়, যেই ডেফিসিয়েন্সির কারণে ব্লাডটা খুব সহজে ক্লট করতে পারে না, অর্থাৎ একটা প্রলং ক্লটিং টাইম প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কশাস থাকতে হয় এটার ব্যাপারে, যাতে কোনোভাবে ব্লিডিং না হয়, কারণ ব্লিডিং হলেই আমার সমস্যা রয়েছে, আদারওয়াইজ কিন্তু কোনো প্রবলেম নেই বাচ্চার মধ্যে। তাহলে যেই সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটিতে ইনজুরির চান্সেস থাকে বা যেখানে আঘাত লাগতে পারে, ব্লিডিং হতে পারে, সেই ধরনের গেমস থেকে তাদেরকে আমরা প্রহিবিট করব বা সেগুলোকে আমরা খেলতে বারণ করব। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট থাকবে সুইমিং, কারণ সুইমিং এর ক্ষেত্রে আঘাত লেগে কাটা ছেঁড়া হওয়া বা ব্লিডিং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই তো? তো সেই কারণে এখানটা অ্যান্সার সুইমিং হবে। বাকি ফুটবল, ফিল্ড হকি, বাস্কেটবল এগুলো সবে কিন্তু আঘাত লাগতে পারে এবং সেখান থেকে ব্লিডিং হতে পারে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। লেবার রুম নার্স ওয়াজ অ্যাসেসিং আ বেবি ফলোইং টার্ম ডেলিভারি। Which among the following characteristics will be present in the baby? তাহলে টার্ম ডেলিভারিতে একটা বেবি হয়েছে, তো সেই বেবির মধ্যে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স পাবো? বেবি ইজ ইন এক্সটেন্ডেড পশ্চার, lanugo is covering most of the body part, ear cartilage has poor recalling capacity, sole creases covering the entire foot. তাহলে এখানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া রয়েছে বেবির, এগুলোর মধ্যে কিছু প্রি টার্ম বেবির রয়েছে এবং টার্ম বেবিরও রয়েছে। তাহলে দেখো, যখন একটা বেবি এক্সটেন্ডেড পশ্চারে থাকবে তাহলে বুঝতে হবে যে মাসেল টোন ঠিক মতো ডেভেলপ হয়নি। মাসেল টোন ডেভেলপ হবে না যদি বেবি প্রিটার্ম হয়। বেশ, নেক্সট অপশন রয়েছে ল্যানুগো হেয়ার। ল্যানুগো হেয়ার অর্থাৎ যেটা একটা গায়ের লোম আমরা বলতে পারি, যেটা প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে গায়ের মধ্যে কভার আপ হয়ে থাকে। তাহলে ল্যানুগো হেয়ারও আমরা দেখতে পাবো প্রিটার্ম বেবির ক্ষেত্রে। ইয়ার কার্টিলেজের পোর রিকয়েলিং ক্যাপাসিটি, এটাও প্রিটার্ম বেবিদের জন্য অ্যাপ্লিকেবল। সোল ক্রিজেস কভারিং দ্য এন্টায়ার ফ্রুট, যখন
বেবি টার্ম বেবি হয় তখন তার পায়ের মধ্যে সোল ক্রিজ ডেভেলপ হয়, কিন্তু যখন বেবি প্রিটার্ম হয় তখন সোল ক্রিজ বা পাম ক্রিজ এগুলো তৈরি হয় না। সোল ক্রিজ পাম ক্রিজ বলতে কি বোঝায়? হাতের এবং পায়ের যে রেখাগুলো আমরা দেখতে পাই সেইগুলোর কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এখানটা অ্যান্সার কি হচ্ছে? অপশন ডি। Next question. Nurse received baby following lumbar puncture procedure. Which position needs to be given to the baby in post-procedural period? তাহলে একজন বেবিকে নার্স রিসিভ করছে যার লাম্বার পাংচার হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা বেবিকে পোস্ট প্রসিডিওরে কি রকমের পজিশন দেব? সুপাইন পজিশন, প্রোন পজিশন, ফাউলার্স পজিশন নাকি নি চেস্ট পজিশন? এটাও সহজ কোশ্চেন ছিল। লাম্বার পাংচার প্রসিডিওর আমরা লাম্বার রিজিয়ানে করে থাকি, তো লাম্বার রিজিয়ানে যখন লাম্বার পাংচার করছি তারপরে আমরা সবসময় বেবিকে কি করব? সুপাইন পজিশনে রাখবো। শুধুমাত্র বেবি নয়, অ্যাডাল্টদের ক্ষেত্রেও লাম্বার পাংচার করা হয় এবং তারপরের পজিশন হচ্ছে সুপাইন পজিশন। কেন? দুটো কারণ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে যে সিএসএফ লিকেজ যাতে না হয় সেই জন্য ওই জায়গাটা প্রেসারাইজ করা, এবং যদি সুপাইন পজিশনে থাকে তাহলে ওখানটায় প্রেসার ক্রিয়েট হবে, যেই প্রেসারের ফলে সিএসএফ লিকেজ হবে না। এটা নাম্বার ওয়ান। এবং নাম্বার টু হচ্ছে যে যখনই একটা লাম্বার পাংচার প্রসিডিওরের পরে আমরা যদি সুপাইন পজিশন না দিই, সে যদি বসে পড়ে বা দাঁড়িয়ে পড়ে তাহলে হেডেকের সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো সেই কারণে আমরা এই ধরনের লাম্বার পাংচারের পরের প্রসিডিওরের পজিশন হিসেবে কোশ্চেন থাকলে সেটা সুপাইন পজিশন হবে, সেটা বেবি হোক বা অ্যাডাল্ট হোক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন. Nurse was educating a mother about iron deficiency anemia. On identifying which among the following items is not the best source of iron? তাহলে নিচে যে অপশনগুলো আমার কাছে রয়েছে এগুলোর মধ্যে কোনটা আয়রনের সোর্স নয়? কারণ মা একটা আয়রন ডেফিসিয়েন্সি মাকে নার্স এডুকেট করছে। কি কি রয়েছে? স্পিনাচ রয়েছে, লিভার এন্ড অর্গান মিট রয়েছে, লিগিউম রয়েছে এবং ইয়েলো ভেজিটেবলস রয়েছে। তাহলে আয়রনের সোর্স যদি বলা হয় তাহলে স্পিনাচ, লিভার অর্গান এন্ড মিট, লেগিউম বা ডাল বলতে পারছি, এগুলোর মধ্যে আয়রন থাকে, কিন্তু ইয়েলো ভেজিটেবলস এর মধ্যে আয়রন খুব একটা প্রেজেন্ট থাকে না। বেশ, নেক্সট কোশ্চেন. Nurse Lisa is caring for a school-going child diagnosed with asthma. Which among the following observations would be more concerning? তাহলে একটা স্কুল গোয়িং চাইল্ড, তাকে কেয়ার দেওয়া হচ্ছে, নার্স লিজা কেয়ার দিচ্ছে, তো বেবির কি রয়েছে? অ্যাসমা রয়েছে। কোন ক্লিনিক্যাল অবজারভেশনটা কনসার্নিং হবে? চাইল্ড ইজ গেটিং অক্সিজেন ভায়া নেজাল প্রংস অ্যান্ড SpO2 ইজ 97%. তাহলে বেবি অক্সিজেন পাচ্ছে, চাইল্ড অক্সিজেন পাচ্ছে এবং তার স্যাচুরেশন 97। তো 97 স্যাচুরেশনটা নর্মাল, তাহলে এটা আমার কনসার্নিং হলো না। নেক্সট রয়েছে চাইল্ড ইজ হ্যাভিং ইন্টারকস্টাল অ্যান্ড সাবকস্টাল রিট্রাকশন। ইন্টারকস্টাল বা সাবকস্টাল রিট্রাকশন অর্থাৎ যখন ব্রিদিং নিচ্ছে তখন ইন্টারকস্টাল মাসেলস গুলো ভেতর দিকে যায়। যদিও এই সাইনটা মানে যদি বেবির হাইট ওয়েট এগুলো নর্মাল থাকে তাহলে আমরা এই রিট্রাকশনটা দেখতে পাবো না, কিন্তু যদি একটু উইক বেবি হয় বা লিন বডি যদি হয় তাহলে আমরা রিট্রাকশন দেখতে পেতে পারি, কিন্তু এটা খুব একটা কনসার্নিং নয়। নেক্সট রয়েছে চাইল্ড ইজ আনএবল টু স্পিক ওয়ান কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ বেবি একটা লম্বা সেন্টেন্স বলতে পারছে না। অর্থাৎ অ্যাসমাতে আমরা জানি যে একটা অ্যাকিউট অ্যাটাক হয় যেখানে ভীষণই রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তাহলে সেখানটায় একটা বেবি যখন একটা কথা, চাইল্ড যখন একটা কথা সম্পূর্ণভাবে বলতে পারছে না, তার মানে বুঝতে হবে যে তার ভীষণ রকমের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো এটা আমার কনসার্নিং মনে হলো। আর একটা অপশন রয়েছে চাইল্ড ইজ ইউজিং এমডিআই উইথাউট স্পেসার। এমডিআই ইউজ করছে স্পেসার ছাড়া। এমডিআই স্পেসার দিয়ে ইউজ করতে বলা হয় বাচ্চাদের ক্ষেত্রে, সেটা বাচ্চাদের জন্য ভালো হয়, কিন্তু যদি স্পেসার ছাড়াও ইউজ করে সেটা কনসার্নিং আমার জন্য নয়। তাহলে মোর কনসার্নিং বলা হয়েছে যেহেতু, তাহলে খুব বেশি প্রায়োরিটি আমি কোনটার উপরে দেবো? এখানে যে অপশনস গুলো রয়েছে তাহলে মোস্ট প্রায়োরিটি যেহেতু বলা রয়েছে, মোর কনসার্নিং বলা রয়েছে, তাহলে এখানটা অ্যান্সার হচ্ছে অপশন সি, যেখানে একটা কমপ্লিট সেন্টেন্স বলতে পারছে না, অর্থাৎ এখানটায় বেবি ডিস্ট্রেস হচ্ছে। বাকি যে ইন্টারকস্টাল বা সাবকস্টাল রিট্রাকশন বা এমডিআই উইথাউট স্পেসার এটা কিন্তু অতটাও কনসার্নিং নয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন. Mother of a child diagnosed with phenylketonuria asked the nurse regarding her diet. What type of diet should advise the mother? তাহলে ফিনাইলকিটোনিউরিয়া বলছিলাম একটু আগে, যেখানে ফিনাইল অ্যালানিন আমাদের বডিতে ডিপোজিশন হচ্ছে, তাহলে কি ধরনের ডায়েট অ্যাডভাইস করা হবে এই বাচ্চাদের জন্য?
লো প্রোটিন, লো ফ্যাট, লো ক্যালোরি, হাই ফাইবার। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া তে কি বলেছিলাম যে ফিনাইল অ্যালানিন তৈরি হয় যেটা আমাদের বডি ব্রেকডাউন করতে পারছে না। তাহলে ফিনাইল অ্যালানিনটা আমাদের বডিতে স্টোর হয়ে যাচ্ছে। তো ফিনাইল অ্যালানিন আসছে কোথা থেকে বা ফিনাইল অ্যালানিন কি? এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড কোথা থেকে আসে? অ্যামাইনো অ্যাসিড আসে প্রোটিন থেকে। তাহলে যেহেতু অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন আমাদের বডিতে ডিপোজিশন হয়ে যাচ্ছে বা জমে যাচ্ছে বা সেটা ব্রেকডাউন করতে পারছে না, তাহলে আমাকে কি করতে হবে? লো প্রোটিন ডায়েট দিতে হবে, তাই তো? তাহলে 72 এর অ্যান্সার কি হবে? অপশন এ লো প্রোটিন। কারণ প্রোটিন যদি আমরা কম দিই তাহলে এই ফিনাইল অ্যালানিনের যে ডিপোজিশন সেটা কমে যাবে। বেশ, এরপর কি রয়েছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং ডিসক্রাইবস দ্য প্লে সিন অ্যামং স্কুল গোয়িং চিলড্রেন। অর্থাৎ স্কুল গোয়িং চিলড্রেনদের মধ্যে আমরা কি রকমের প্লের ক্যাটাগরি দেখতে পাই? চাইল্ড অবজার্ভস আদার্স অ্যান্ড প্লে অ্যালোন। চাইল্ড অন্যদের খেলা দেখছে এবং নিজে নিজে খেলছে। এই ধরনের খেলাটা আমরা মেনলি টডলার্স এর দিকে দেখি, যে বাচ্চা নিজের মতো খেলছে, অন্যদেরকে দেখছে, বসে বসে খেলছে। বেশ, চাইল্ড ইজ প্লেইং ইন্ডিপেন্ডেন্টলি অ্যামং আদার চিলড্রেন। অর্থাৎ অন্যদের সঙ্গে রয়েছে এবং নিজের মতো করে খেলা করছে, ইন্ডিপেন্ডেন্টলি খেলা করছে। চিলড্রেন আর প্লেইং টুগেদার উইদাউট এনি অর্গানাইজেশন। কোনো অর্গানাইজেশন ছাড়াই চাইল্ড একসাথে খেলা করছে। আর চিলড্রেন আর প্লেইং টুগেদার উইথ অর্গানাইজেশন, অর্থাৎ একটা অর্গানাইজেশনের মধ্যে বাচ্চারা একসাথে খেলা করছে। স্কুলের মধ্যে যেটা আমরা দেখি যে স্কুলের ক্ষেত্রে মনে করে দেখো যে আমরাও যখন ছোটবেলায় স্কুলে যেতাম, স্কুলে টিফিন টাইম ছিল যখন, তখন আমরা কি করতাম যে একসাথে আমাদের একটা গ্রুপ থাকতো, যে গ্রুপে আমরা খেলাধুলো করতাম। সেটাই মেনলি দেখা যায় স্কুল গোয়িং চাইল্ডদের মধ্যে। তাহলে যখন স্কুল গোয়িং চিলড্রেন হবে সেখানে আমরা দেখতে পাবো যে বাচ্চারা একসাথে সবাই মিলে একসঙ্গে একটা অর্গানাইজেশন করে তারা সেখানটায় খেলাধুলো করছে, তাই তো? তাহলে এখানটা অ্যান্সার কি হবে? চিলড্রেন আর প্লেইং টুগেদার উইথ অর্গানাইজেশন। একসাথে একটা অর্গানাইজড ওয়েতে তারা খেলাধুলা করছে। নেক্সট কি রয়েছে? মাদার ব্রট হার 18 months old child with the complaining of falling unconsciously and becoming blue color after the episode of excessive cry। তাহলে মা একটা 18 মাসের বাচ্চাকে নিয়ে এসছে যে কিনা হঠাৎ করে আনকনসিয়াস হয়ে পড়েছে এবং ব্লু কালার হয়ে গেছে এক্সেসিভ কান্নাকাটি করার পরে। ফ্রম দ্য ডিসক্রিপশন নার্স আন্ডারস্টুড দ্যাট দ্য চাইল্ড ইজ হ্যাভিং। তাহলে এই বাচ্চাটার ক্ষেত্রে কি ঘটেছে? সিজার অ্যাটাক, ব্রিথ হোল্ডিং স্পেল, টেম্পার ট্যান্ট্রাম, অ্যানোক্সিয়া। তাহলে সিজার অ্যাটাক যদি হয় তাহলে সিজারের ক্ষেত্রে আমরা কি দেখবো যে একটা জার্কিং মুভমেন্ট বা একটা মুভমেন্ট সেরকম ভাবে আমরা দেখতে পারবো, কিন্তু এখানে যে রয়েছে যে ব্লু কালার আফটার দ্য এপিসোড, এই ব্লু কালারটা আমরা কিন্তু দেখতে পাবো না, তাই তো? আচ্ছা, ব্রিথ হোল্ডিং স্পেল, এটা এক ধরনের বিহেভিয়ারাল প্রবলেম বলতে পারি আমরা বাচ্চাদের। 6 মাস থেকে 5 বছর এরকম এজ গ্রুপের বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কখন হয় ব্রিথ হোল্ডিং স্পেল? ব্রিথ হোল্ডিং স্পেল হচ্ছে যখন একটা কনফ্লিক্ট হচ্ছে, হয়তো খুব রাগারাগি হয়েছে বাবা মায়ের সাথে, বা খুব কান্নাকাটি করেছে, বা খুব রেগে গেছে, হ্যাঁ, এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। তো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে দেখা যায় কি হয়, বাচ্চারা ভীষণভাবে কান্নাকাটি করলো, তারপরে একটা হাইপার ভেন্টিলেশন হলো এবং সাডেন সিজেশন অফ ব্রিদিং। বেশ, এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সাইনোসিস হয়ে যাচ্ছে, কখনো বেবি রিজিড হয়ে যাচ্ছে, কখনো আনকনসাস হচ্ছে, টুইচিংও হতে পারে এবং টনিক ক্লনিক মুভমেন্টও হতে পারে, যেটাকে আমরা সিজার বা হালকাভাবে সিজার বলতে পারি। তো এই রকমের মুভমেন্ট বা এই রকমের এপিসোডস গুলো দেখা যায় যখন ব্রিথ হোল্ডিং স্পেলস হয়। তবে এটা কয়েক মিনিট থাকে, 2-3 মিনিট থাকে, তারপরে এটা আবার নর্মাল হয়ে যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা আমরা সাইন সিমটমস দেখছি যে হঠাৎ করে আনকনসাস হয়ে পড়েছে এবং তারপরে ব্লু কালার হয়ে গেছে এবং এক্সেসিভ ক্রাই। তো এটা ব্রিথ হোল্ডিং স্পেল হতে পারে। এরপরে রয়েছে টেম্পার ট্যান্ট্রাম। টেম্পার ট্যান্ট্রাম কি? টেম্পার ট্যান্ট্রাম মানে বাচ্চা যখন ভীষণই ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তখন খুবই অ্যাগ্রেশন দেখাচ্ছে। মানে হয়তো মাটিতে বসে পড়ছে, খুব চিৎকার চেঁচামেচি করছে, কিছু কামড়াচ্ছে, বা হতে পারে যে বাইটিং, কিকিং এসব করছে। কখনো মাটিতে শুয়ে কান্নাকাটি এসব করে বাচ্চারা, এগুলোকে টেম্পার ট্যান্ট্রাম বলা হয়। তো টেম্পার ট্যান্ট্রামের সঙ্গে ব্লু কালার হয়ে যাওয়া বা আনকনসিয়াস হয়ে যাওয়ার কোনো রিলেশন নেই। আর অ্যানোক্সিয়া কি? অ্যানোক্সিয়া তো অক্সিজেনের ডেফিসিয়েন্সি আমরা বুঝতেই পারছি, হাইপক্সিয়া, অ্যানোক্সিয়া। তাহলে অ্যানোক্সিয়ার ক্ষেত্রে কি হচ্ছে বা অ্যানোক্সিয়া কেন হচ্ছে না? কারণ এখানে একটা বলেছে আমাকে যে এক্সেসিভ ক্রাই এর একটা এপিসোড হওয়ার পরে অ্যানোক্সিয়া হয়েছে। কিন্তু অ্যানোক্সিয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে যখন একটা ক্রনিক কোনো হেলথ ইস্যুস রয়েছে, কোনো হেলথ প্রবলেম রয়েছে যেটা রেসপিরেটরির সাথে রিলেটেড, তো একটা ক্রনিক স্টেট চলছে হাইপক্সিয়া, সেখান থেকে অ্যানোক্সিয়া হতে পারে। কিন্তু সাডেনলি একটা সুস্থ সবল বাচ্চা হঠাৎ করেই অ্যানোক্সিয়ার শিকার হবে না, ঠিক আছে?
তাহলে এখানটায় অ্যান্সার কি হবে বুঝতেই পারছো, অপশন বি হবে ব্রিথ হোল্ডিং স্পেল, যেখানটায় বেবি 2-3 মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে যায়, কিন্তু এই এপিসোডটা যদি মায়ের কাছে অচেনা বা নতুন হয় তাহলে কিন্তু সে ভয় পাবে, তাই তো? ওকে, নেক্সট কোশ্চেন চলো কি রয়েছে। নার্স ওয়াজ ডুইং ফিজিক্যাল এক্সামিনেশন অফ আ চাইল্ড উইথ দ্য ডায়াগনোসিস অফ অ্যাজমা। অ্যাজমার একটা বাচ্চার ফিজিক্যাল এক্সামিনেশন হচ্ছে। While doing physical examination, at what point she should assess the child for retraction? কোন সময়ে রিট্রাকশনটা দেখতে পাবে? অ্যাজমার ক্ষেত্রে রিট্রাকশন কখন হবে? ইন্সপিরেশনের সময় হবে, এক্সপিরেশনের সময় হবে, হুইজিং এর সময় হবে, নাকি যদি তাকে আমি ব্রিথ হোল্ডিং করতে বলি তাহলে সেই সময় হবে? আচ্ছা, এখানে হচ্ছে যে একটা জিনিস বুঝতে হবে, ইন্সপিরেশন অর্থাৎ যখন বেবি শ্বাস নিচ্ছে সেটা, আর এক্সপিরেশন কখন, যখন নিঃশ্বাসটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে তখন। আচ্ছা, যখন আমরা ইন্সপিরেশন নিই তখন কি হয়, আমাদের যে ইন্টারকস্টালস মাসেলস রয়েছে এবং যে ডায়াফ্রাম রয়েছে সেগুলো কন্ট্রাক্ট হয়, এবং কন্ট্রাক্ট হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের যে থোরাসিক ক্যাভিটি রয়েছে সেই থোরাসিক ক্যাভিটিটা বড় হচ্ছে এবং তার মধ্যে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেই প্রেশারের জন্য কি হয়, বাইরে থেকে এয়ারটা ভেতর দিকে চলে আসে। আবার ঠিক এক্সপিরেশনের সময় কি হয়, এই যে ইন্টারকস্টালস মাসেলস এবং ডায়াফ্রাম এগুলো আবার রিল্যাক্স করছে, তো রিল্যাক্স করার জন্য আবার একটা প্রেশার ক্রিয়েট হলো থোরাসিক ক্যাভিটির উপরে, যেটা পজিটিভ প্রেশার। সেই পজিটিভ প্রেশারের জন্য এয়ারটা বাইরে বেরিয়ে চলে গেল এবং একটা প্যাসিভ। তো যেটা আমাদের ইন্সপিরেশন হয় সেটা হচ্ছে একটা অ্যাক্টিভ মুভমেন্ট, এবং যেটা আমাদের এক্সপিরেশন হচ্ছে সেখানে প্যাসিভলি এয়ার বেরিয়ে যাচ্ছে। অ্যাজমার ক্ষেত্রে কি হয়, যখন বেবি রেসপিরেশন নিচ্ছে অর্থাৎ ইন্সপিরেশন হচ্ছে, তখন চেস্ট ক্যাভিটি যখন বড় হচ্ছে অর্থাৎ আয়তনে বড় হচ্ছে, সেই সময় আমরা দেখতে পাই এই রিট্রাকশনটা, অর্থাৎ যে মাসেলস গুলো রয়েছে, রিব কেজ রয়েছে, তার মধ্যে মনে হবে যেন চামড়াটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো এই রিট্রাকশনটা আমরা দেখতে পাচ্ছি কখন, ইন্সপিরেশনের সময় দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন, a 3-year-old child is said to have delayed milestones if he fails to, অর্থাৎ 3 বছরের বাচ্চার মধ্যে কোন জিনিসটা যদি আমরা না দেখতে পাই তাহলে বুঝতে হবে যে সেটা ডিলে হচ্ছে। ইউজ স্পুন, ড্র আ স্কোয়ার, স্কিপ, ক্লাইম্ব উইথ অল্টারনেটিভ ফুট ডাউনওয়ার্ডস ইন দ্য স্টেয়ার বা স্টেপস। তাহলে একটা 3 বছরের বাচ্চা যার ডিলেড মাইলস্টোন আমরা বলবো কখন। দেখো, চামচে যেটা ইউজ করে খাওয়া, স্পুন ইউজ করে খাওয়া, এই স্পুন ইউজ করে খাওয়া 3 বছরের বাচ্চার জন্য হয়ে যাওয়া পসিবল, মানে হয়ে যাবে, যাওয়াটা উচিত। স্কোয়ার ড্র করার জন্য মনে রাখবে 4 কোণা একটা ছবি আঁকার জন্য বয়স 4 হতে হয়, ঠিক আছে? স্কিপিং করা বা এই অল্টারনেট ফুট দিয়ে নামা এগুলোর জন্য একটু 3 বছর পেরিয়ে গেলে 4-5 বছর, এই সময়ের বাচ্চারা খুব সহজেই স্কিপিং করতে পারে বা ডাউনওয়ার্ড স্টেপ একটা একটা পায়ে সিঁড়ি দিয়ে নামতে পারে। কিন্তু 3 বছরের বাচ্চার জন্য যদি ডিলেড মাইলস্টোন হবে যদি সে চামচ ইউজ করে খেতে না পারে। বেশ, তাহলে এখানটা অ্যান্সার কি হবে, 76 এর অ্যান্সার হবে অপশন এ, ইউজ স্পুন। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পোনেন্ট অফ আবগাস স্কোর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আবগাস স্কোর ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য। কি কি রয়েছে, কালার অফ দ্য বেবি, সরি বডি, মাসেল টোন, হার্ট রেট পার মিনিট, রেসপিরেটরি রেট পার মিনিট। তাহলে আমরা বডির কালার দেখি পিঙ্ক থাকে নাকি সাইনোসিস থাকে, মাসেল টোন দেখি সেটা কন্ট্রাকশন রয়েছে না রিল্যাক্সড হয়ে রয়েছে, হার্ট রেট পার মিনিট দেখি 120-র বেশি 120-র কম, এগুলো আমরা দেখি। আর রেসপিরেটরি রেটটা আমরা এইভাবে দেখি না, রেসপিরেটরি রেটটা প্রেজেন্ট আছে কিনা বা নর্মালি রেসপিরেশন নিতে পারছি কিনা সেটাকে আমরা দেখি। তো রেসপিরেটরি রেট পার মিনিট যেটা রয়েছে এটাকে কিন্তু আমরা মেজারমেন্ট করি না, এটা আবগাস স্কোরের মধ্যে পড়ে না। অল আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নিওনেটাল অ্যাসফিক্সিয়া এক্সেপ্ট, অর্থাৎ নিওনেটাল অ্যাসফিক্সিয়ার মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সটা পড়ছে না, হাইপক্সিয়া, হাইপোপারফিউশন, হাইপোক্যাপনিয়া, অ্যাসিডোসিস। অ্যাসফিক্সিয়া বলতে কি বোঝায়, অ্যাসফিক্সিয়া বলতে যখন অক্সিজেনটা কমে যাচ্ছে, তাই তো? অক্সিজেন কমে গেলে সেটাকে আমরা অ্যাসফিক্সিয়া বলি। তাহলে হাইপক্সিয়া মানে যখন অ্যাসফিক্সিয়া হচ্ছে, অ্যাসফিক্সিয়া মানে বেবির বডিতে অক্সিজেন কম পৌঁছচ্ছে, তাহলে সেখানে একটা হাইপক্সি স্টেট তৈরি হবে, তাহলে হাইপক্সিয়াটা নর্মাল। হাইপোপারফিউশন অর্থাৎ যে আমার সেল বা টিস্যুস গুলো রয়েছে সেখানেও অক্সিজেনটা কম পৌঁছচ্ছে, তার জন্য হাইপোপারফিউশন হচ্ছে। হাইপোক্যাপনিয়া কি, হাইপোক্যাপনিয়া অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম। তাহলে যখন অক্সিজেন পরিমাণ কম তখন তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হওয়া উচিত হিসেব মতো, তাহলে এখানে হাইপার ক্যাপনিয়া হওয়া উচিত, কিন্তু এখানটায় হাইপোক্যাপনিয়া বলেছে। আর একটা হচ্ছে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস যখনই রেসপিরেটরি ডিফিকাল্টিস হয় এবং আমাদের রেসপিরেশন
ইনসাফিসিয়েন্ট হচ্ছে, অক্সিজেন আমার বডিতে কম যাচ্ছে, তখন সেখানটা অ্যাসিডোসিস ডেভেলপ হয়। এটাও ঠিক আছে। তাহলে এখানটা অ্যান্সার কি হবে? যেহেতু এক্সেপ্ট রয়েছে, সেই জন্য এখানে অ্যান্সার হবে অপশন সি, হাইপোক্যাপনিয়া। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। হুইচ ড্রাগ ইজ ইউজড টু ট্রিট পিডিএ? পেটেন্ট ডাক্তার আর্টেরিওসাসকে ট্রিট করার জন্য আমরা কোন ড্রাগ ইউজ করছি? অক্সাসিপ্রোল, মরফিন, ডোপামিন এবং ইন্ডোমিথাসিন। তাহলে পেটেন্ট ডাক্তার আর্টেরিওসাস কখন বলছি? ডাক্তার আর্টেরিওসাস যেটা ক্লোজ হয়ে যাওয়ার কথা আফটার বার্থে, সেটা যখন পেটেন্ট থেকে যাচ্ছে অর্থাৎ পিডিএ, সেটাকে ট্রিটমেন্ট করার জন্য অর্থাৎ ডাক্তার আর্টেরিওসাসকে ক্লোজ করার জন্য আমরা কোন মেডিকেশন দিচ্ছি? এখানে দেখো এই ইন্ডোমিথাসিন যে ড্রাগ রয়েছে, ইন্ডোমিথাসিন ড্রাগটা মোস্ট কমনলি ইউজ ড্রাগ, যেটাকে আমরা ডাক্তার আর্টেরিওসাসকে ক্লোজ করার জন্য দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে এটা মুখস্থ রাখবে, কোশ্চেন আসে, ওয়ান লাইনার কোশ্চেন। পিডিএ ট্রিটমেন্টের জন্য আমরা ইন্ডোমিথাসিন ইউজ করছি। নেক্সট, কাউস মিল্ক ইজ ডেফিসিয়েন্ট অফ। কাউস মিল্কের মধ্যে কোনটা থাকে না? ক্যালসিয়াম, ফ্যাট, আয়রন এবং ল্যাকটোজ। তাহলে এটাও একটা ওয়ান লাইনার কোশ্চেন বলতে পারো। কাউস মিল্কের মধ্যে থাকে না আয়রন, থাকে না বললে ভুল হবে, আয়রনটা কম পরিমাণে থাকে, যেটা বেবির জন্য প্রয়োজন বা ব্রেস্ট মিল্কে বেশি থাকে। ঠিক আছে, তাহলে কাউস মিল্ক ডেফিসিয়েন্ট অফ আয়রন হবে, এটা মুখস্থ রাখবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে বাকি 20টা কোশ্চেন রয়েছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেব। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।